Okay, so thank you everyone. This is my probably 8th or 9th class on the history of the English language, or DSE 4, and today I will try to teach about the standardization process of English language. Let us begin with the definition of standardization. What do you generally mean by standardization? তোমরা standardization বলতে কি বোঝো একটু বলো আমাকে। মানবীকরণ তো humanization actually, but standardization মানে গুণগত মানের যেটা আচ্ছা সরি যেটা ওইটা মানে ভ্যালু, right? Are anyone the dictionary definition of the standardization is basically the process of making something conform to a standard. Standard actually means a kind of parameter. Is the process of implementing and developing technical standards based on the consensus of the different parties, including, in case of the language, including the native speakers, including the grammarians, including the dictionary makers. ফলে ভাষার একটা ভাষা তো যারা বলে তাদের তো অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে। তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের নেটিভ স্পিকার, দোজ হু স্পিক্স ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডেইলি লাইফ, তাদের একটা for example, those who are journalists, those who write in the language and daily practicing the language through the print media or televisual media, তাদের একটা এক ধরনের ভাষাকে ব্যবহার করা, তাদের যে ভাষাকে ব্যবহার করার একটা নিজস্ব ধরনের পদ্ধতি, তার সঙ্গে সঙ্গে যারা ডিকশনারি লেখে, ফর এক্সাম্পল those who are dictionary makers. In case of the English language, it is Oxford or Cambridge Dictionary. In case of the Bengali language, it is Bangla সংসদ Dictionary. You all know. ফলে এদের প্রত্যেকের মত নিয়ে একটা ভাষার একটা জেনারেল স্ট্যান্ডার্ড স্পেলিং এর বা গ্রামারের তৈরি করা, তাকে আমরা বলতে পারি একটা ভাষার স্ট্যান্ডার্ডাইজেশন। ফলে স্ট্যান্ডার্ডাইজেশনের এমনি কনভেনশনাল ডেফিনিশন আশা করছি প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে। Standardization is the process of implementing a general parameter or technical standards in case of the grammar, in case of the spelling for a language. তাকে বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজেশন বলে। কোনো একটা আদি ল্যাঙ্গুয়েজে যখন সূচনা হয়, সেখান থেকে আধুনিকতায় যখন আসে, এই পুরো প্রসেসটার মধ্যে স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসটা বেসিক্যালি তখন শুরু হয় যখন এটা একটা প্রিন্টিং প্রসেসের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ through the invention of the printing press or the printing media. This standardization process of the language begins. Language standardization process এই প্রিন্টিং এর থ্রু দিয়ে শুরু হয়। যতক্ষণ না প্রিন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডাইজেশন হবে না, কারণ বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাষায় কথা ন্যাচারালি বলবে। ফলে এক ধরনের গ্রামাটিক্যাল রুল যদি শুরু না করা যায় তাহলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হবে না। আমাদের বাংলার ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন শুরু হচ্ছিল থ্রু দ্য হ্যান্ডস অফ দি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উই অল নো, রাইট? ফলে এই যে স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসেসটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিভাবে শুরু হয়েছিল সেটাই আমরা আজকে ক্লাসে একটু দেখার চেষ্টা করব। তার আগে আমি অলরেডি বলেছি তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টার্টেড ইটস জার্নি ইন দ্য অ্যাংলো-স্যাক্সন ইংল্যান্ড। ইটস বেসিক্যালি আ ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি সেই সময় ইংল্যান্ডে 4টে ডায়ালেক্ট পপুলার ছিল। ডায়ালেক্ট মানে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজে যে বিভিন্ন ভাষার যে উপভাষা, যে বিভিন্ন রিজিয়নে পপুলার যে ল্যাঙ্গুয়েজ তাকে বলা হয় ডায়ালেক্ট। 4 dialects of the old English language are known. এই 4টে ডায়ালেক্টের মধ্যে এই 4টে ডায়ালেক্টকে একটা জায়গায় স্ট্যান্ডার্ডাইজ করার কাজ এই কিং অ্যালফ্রেড দ্য গ্রেট 9th সেঞ্চুরিতে প্রথম শুরু করেন। ফলে এই 4টে ল্যাঙ্গুয়েজ কি? The first is the Northumbrian dialect in the northern England, and southeastern in the Scotland, and Martian in the central England, and Kentish in the southeastern England. For the Northumbrian in the northern England, southeastern is Scotland এর দিকে, southeastern Martian ছিল ইংল্যান্ডের সেন্ট্রাল ইংল্যান্ডে পপুলার, মধ্য ইংল্যান্ডে, এবং Kentish language in the southeastern England, and West Saxon dialect যেটা পরবর্তীকালে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা বড় অংশ নেবে in the southern and the southwestern England. Martian and the Northumbrian are often classed together as the Anglian dialects. The most extant Old English writings are in the West Saxon dialect, এবং সেই West Saxon dialectটাই পরবর্তীকালে আমাদের মডার্ন
ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে অভিহিত হবে। The first great period of the literary activity occurred during the reign of the King Alfred the Great in the 9th century. আমি আগেই বলছিলাম যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজের সাহিত্যকর্ম না হয়, যদি সেই ল্যাঙ্গুয়েজ বিভিন্ন লোকের মাধ্যমে ছড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে কখনোই স্ট্যান্ডার্ডাইজেশন হতে পারে না। ফলে দ্য কিং অ্যালফ্রেড, দ্য গ্রেট কিং অ্যালফ্রেড 9th সেঞ্চুরিতে তিনি যখন ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে সাহিত্য কর্মে তিনি ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সফর্ম করতে আরম্ভ করেন, তখনই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস শুরু হয়। ফলে আমরা বলতে পারি এই যে ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট এবং ওয়েস্ট স্যাকশন ডায়ালেক্ট, এইগুলো পরবর্তীকালে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম হবে। ফলে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো দেখলাম, যে ডায়ালেক্টগুলো নর্থাম্ব্রিয়ান, মার্শিয়ান, ওয়েস্ট স্যাকশন, কেন্টিশ অ্যান্ড ওয়েস্ট মিডল্যান্ড, এই ধরনের ডায়ালেক্ট কিন্তু ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে পপুলারাইজ ছিল। এবার তার যে স্ট্যান্ডার্ডাইজেশন হবে, কিভাবে হবে, সেই দিকে আমরা একটু তাকাবার চেষ্টা করব। আমি তোমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপারে দুটো মেটেরিয়াল অলরেডি দিয়েছি, একটু ভালো করে তাকালেই বুঝতে পারবে। স্ট্যান্ডার্ডাইজেশনের বেসিক্যালি চারটে প্রসিডিওর হয়। কিভাবে হয়? 4 স্টেজ। The first is of course the selection. The second is the selection, মানে কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজকে আমি সিলেক্ট করব, তাকে মিনিমাইজ করব, কাটেল করব, দরকার হলে বাদ দেব ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট জায়গাগুলো। The second is acceptance. Acceptance মানে 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 তাকে কমিউনিটি, যারা কথা বলে নেটিভ স্পিকার, এই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে। The acceptance by the community of the norms of the variety selected over those of the rival varieties. এই রাইভাল ভ্যারাইটি থেকে যে নির্দিষ্ট ভ্যারাইটিকে সিলেক্ট করতে হবে থ্রু প্রমোশন, স্প্রেড, এস্টাবলিশমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ দ্য নর্মস। এবং এরপরে থাকবে ইলাবোরেশন। ইলাবোরেশন মানে ফর দ্য ভ্যারাইটি সিলেক্টেড, যে পার্টিকুলার ভ্যারাইটিকে সিলেক্ট করা, ধরা যাক ওয়েস্ট মিডল্যান্ডকে সিলেক্ট করা হলো, এবার সেই পার্টিকুলার ভ্যারাইটিকে সিলেক্ট করার পরে তাকে ইলাবোরেট করবে। ইলাবোরেট করবে মানে তার যে বেসিক ফাংশনগুলো কি কি তার গ্রামাটিক্যাল রুলস হয় সেইগুলোকে বার করবে, এবং ফাইনালি গ্রামাটিক্যাল রুলসের বেশিরভাগ জায়গাটাই কোডিফিকেশনের মাধ্যমে ডিসাইডেড হবে। ফলে দিজ আর দ্য 4 processes of the standardization. The first is the selection, then acceptance, then elaboration and then codification. এবার এগুলো কি কি কিভাবে হচ্ছে সেইটাই আমরা দেখার এখানে চেষ্টা করব। এই চারটে প্রসেস আমি অলরেডি বলেছি। সিলেকশন অফ দ্য ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট অ্যাজ দ্য ডমিনেন্ট ভ্যারাইটি। ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে সিলেকশন অফ দ্য ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট। অনেকগুলো ডায়ালেক্ট বলেছি, কেউ কিছু বলছো? কেউ কিছু বলছো কি না? অনেকগুলো ডায়ালেক্ট বলেছি, তার মধ্যে একটা নির্দিষ্ট ডায়ালেক্টকে, ক্ষেত্রে ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টকে সিলেক্ট করবে মানুষজন। দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য, যেমন আমাদের বাংলার ক্ষেত্রে কলকাতার ভ্যারাইটি বা কলকাতার সংলগ্ন ভ্যারাইটি কি স্ট্যান্ডার্ড ভ্যারাইটি বলে ধরে নেওয়া হয়েছে, বীরভূম বা বাঁকুড়া বা পুরুলিয়ার নয়। ইংল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা পরবর্তীকালে দেখবো ইস্ট মিডল্যান্ড যেহেতু লন্ডনের কাছাকাছি, তাই সেই ল্যাঙ্গুয়েজকেই বেছে নেওয়া হবে। সাধারণত মাত্রায় দেখো ভাষার ক্ষেত্রে রাজধানীর ভাষাকেই একটা জেনারেল স্ট্যান্ডার্ড বলে বেছে নেওয়া হয়। ফলে সিলেকশন অফ দ্য ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট অ্যাজ দ্য ডমিনেন্ট ভ্যারাইটি। Then the second one is the acceptance of the functions of the standard. এই ফাংশনগুলোকে অ্যাকসেপ্ট করা। The third is the elaboration of the functions of the standard, elaborate করা, বাড়ানো। And fourth is the codification, that is the attempt to fix the standard variety in dictionaries and in grammars. কোডিফিকেশনের মধ্যে ডিকশনারি, গ্রামার ইত্যাদি থাকে। ফলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেকশন। The origins of the standard variety of the English lie with the merchant class based in the London. বারবার বলেছি selection of the standard variety will depend definitely on the business class, will definitely depend on the finance, on the market, on the money. Money actually dominates the ultimate selection of the language, as in the case of the selection of the Kolkata variety as the standard variety in the Bengali language. The dialect they spoke was the East Midland one. যারা ব্যবসায়ী তারা প্রত্যেকে East Midland dialect এ কথা বলতো। Associated first in the Norfolk, later with the Northamptonshire and Leicestershire, Bedfordshire, এই সমস্ত জায়গাতে একটা মার্চেন্ট ক্লাস গড়ে ওঠে।
এগুলো প্রত্যেকটাই ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টি 14th সেঞ্চুরিতে, এবং যেটা পরবর্তীকালে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস ডায়ালেক্ট উইদিন লন্ডন হিসেবে ইমার্জ করে। The lower class people spoke another dialect, a southeastern variety, the antecedent of the cockney. এই প্রসঙ্গে তোমাদের একটা নতুন শব্দের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করে দিতে চাই, দ্যাট ইজ দ্য ককনে ইংলিশ। তোমরা কি কেউ জানো যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ককনে ভ্যারাইটি অফ দ্য ইংলিশ? COCKNEY. A cockney is a certain type of the Londoner. লন্ডনের একটা বিশেষ ধরন হচ্ছে ককনে। The term mainly refers to the speakers of the distinctive Cockney dialect of the English used in and around London. এই ককনের যে ভ্যারাইটি, এই ভ্যারাইটি কিন্তু তোমরা শুনে কেউই বুঝতে পারবে না। একটা বিশেষ ধরনের ভ্যারাইটি যেটা একেবারেই স্ট্যান্ডার্ড ইংলিশের থেকে আলাদা। ফলে ককনে ইংলিশ এর প্রোনাউন্সিয়েশন, তার গ্রামার, ডিকশনারি পুরোটাই আলাদা। ফলে এই ককনের সঙ্গে একটা ক্লিয়ার ডিস্টিংটিভ একটা স্ট্যান্ডার্ড। ককনে ইজ এ নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। আমি আগেই বলেছি ল্যাঙ্গুয়েজের বেসিক্যালি দুটো ভ্যারাইটি হয়, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড। সো নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটির মধ্যে আমরা প্রত্যেকদিন ডেইলি লাইফে যে কথাবার্তাগুলো বলি সেগুলো, স্ল্যাং, দ্য ইউজ অফ দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ, আমরা বন্ধুদের মধ্যে যে কথাগুলো বলি সেগুলো প্রত্যেকটাই নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটির মধ্যে পড়ছে। স্ট্যান্ডার্ড ভ্যারাইটি ইজ আ ভ্যারাইটি ইন হুইচ উই জেনারেলি রাইট অর রিড, তাকে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি বলে। যে ভাষায় বই লেখা হয় বা সংবাদপত্র বলা হয় বা খবরের কাগজ পড়া হয় তাকে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি বলে। ফলে বুঝতেই পারছো, দ্য লোয়ার ক্লাস স্পোক সাউথ ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যান্টিসিডেন্ট ককনের আগের যে ল্যাঙ্গুয়েজ। দ্য ডায়ালেক্টস ওয়্যার সিমিলার ইন মেনি রেসপেক্টস, বাট দেয়ার ওয়্যার সাম রেগুলার ডিফারেন্সেস। কি কি? ফর ইনস্টেন্স, দ্য মার্চেন্ট উড সে মিল উইথ দ্য শর্ট আই অফ দ্য পিন, অর্থাৎ পিনের যেটা মিল, মিলের উচ্চারণটা কি? MILL। পিনের ক্ষেত্রে পিন ই, আর মিলের ক্ষেত্রে মিল। এই পিনের যে আই যেভাবে উচ্চারণ হয় সেরকম ভাবে, মানে পিনের আইটা তো পিন জাস্ট, আর মিলের তো মিল একটু বড় হয়, মিল এরকম ছোট্ট করে যে বলার প্রোনাউন্সিয়েশনটা, সেরকম বিভিন্ন এক্সাম্পল রয়েছে। বাট দ্য ট্রেডসম্যান যারা ককনে যারা বলবে তারা কিন্তু বলবে মেল উইথ দ্য ই ইন দ্য পেন। যেরকম পেনের ই থাকে সেরকম মিলের বদলে তারা মেল বলতো। তাহলে দেখতে পাচ্ছ ককনের স্ট্যান্ডার্ড ভ্যারাইটিতে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। ফলে মিল আর মেল এরকম ডিফারেন্স। So it is crucial to emphasize this linguistic stratification in London, since the subsequent history of the standard variety has much to do with its relationship to the speech of the Londoner industry. এর ফলে এক ধরনের লিঙ্গুইস্টিক স্ট্র্যাটিফিকেশন মিনস উচ্চ নিচ, এরকম একটা স্ট্র্যাটিফিকেশন ঘটে যায় ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বাট বাই দ্য এন্ড অফ দ্য 14th century, East Midland was an embryonic written standard language, and about 1430, however, one of these variants became increasingly dominant because of its use in the government and official documents. এর পরে যেটা ঘটে সেটা হচ্ছে এই ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট gradually emerged as the lingua franca among the mobile social group. মোবাইল মানে যারা সমাজের আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই শব্দটা একটু প্রত্যেকে শিখে নাও। লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা তোমরা কি জানো? এনিওয়ান? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা? এনিওয়ান? কেউ জানো হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা? লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বেসিক্যালি অ্যাকচুয়ালি মিনস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় তোমরা কথা বলো, দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অ্যাডপ্টেড অ্যাজ কমন ল্যাঙ্গুয়েজ বিটুইন স্পিকার্স হুজ নেটিভ ল্যাঙ্গুয়েজেস আর ডিফারেন্ট। বিভিন্ন ডিফারেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজে প্রত্যেকের মধ্যে কথা বলছে, সেটাকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বা ব্রিজ ল্যাঙ্গুয়েজ অনেক সময়, বা কমন ল্যাঙ্গুয়েজ, অনেক ক্ষেত্রে ট্রেড ল্যাঙ্গুয়েজ হিসেবে এক ধরনের লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা ইউজ করা হতো। ব্যবসায়ীরা যে ভাষায় কথা বলতো, ঠিক আছে? মানে দেখা যাক একজন পর্তুগিজ ব্যবসায়ী এবং একজন ভারতীয় ব্যবসায়ী তো কমিউনিকেট করছে, তাদের এই কমিউনিকেশনের জন্য এক ধরনের মিক্সচার যে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয় তাকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বলা হয়। ফলে আস্তে আস্তে মানে যে কোনো হয় না, আরেকবার খানিকটা সিম্বলিক হয়, মানে কিছু সিম্বলিক থাকে, খানিকটা সিম্বলিক হয়, অবশ্যই খানিকটা সিম্বলিক হয়। এইভাবে আস্তে আস্তে ইস্ট মিডল্যান্ড যে কোনো স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয় তার আগের প্রসেস হচ্ছে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা ক্রিয়েটেড হয়, তারপরে সেটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটিতে পরিণত হয়। বেশিরভাগ লোকজন ইউজ করবে, করতে করতে আস্তে আস্তে আসবে। এইভাবে বিভিন্ন সোশিও ইকোনমিক ফ্যাক্টরের কারণে, বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কারণে, এবং আস্তে আস্তে যখন অ্যাজ আ নেশন ইংল্যান্ড ইমার্জ করছে জাতি হিসেবে, পলিটিক্যাল অটোনমি পাচ্ছে, তারপরে
এই ইংলিশের যে প্রথম যে সিলেকশন অফ দ্য ইস্ট মিডল্যান্ড ভ্যারাইটি, এই ইস্ট মিডল্যান্ড ভ্যারাইটি যে আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটিতে পরিণত হচ্ছে, সেটা ইংল্যান্ডের নেশনহুডের ট্রান্সফরমেশনের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফলে এই সিলেকশনের পরেই যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড। এটা 14th সেঞ্চুরিতে ঘটছে সিলেকশনটা। About the middle of the 15th century, East Midland dialect had been accepted as a written standard by those who wrote official documents. যারা official document লিখতো তাদের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটিতে এটা পরিণত হয়। But its acceptance was not explicit. Implicit মানে যেটা সরাসরি বলা হচ্ছে না, metaphorically বা symbolically বলা হচ্ছে। Explicit মানে যেটা পরিষ্কার বলা হচ্ছে। So it was matter of the convention rather than dictate. এটা কিন্তু কনভেনশনে আস্তে আস্তে পরিণত হলো। এবং by the 16th century the standard variety was well established in the domain of the literature. চসারের পরে যারা যারাই লিটারেচার লিখেছে, শেক্সপিয়ার থেকে শুরু করে সবাই একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি আস্তে আস্তে ক্রিয়েট করতে আরম্ভ করে। এবং thus while Chaucer wrote in the East Midland dialect as it was spoken in London, he was not yet writing in the national literary standard. তখনও তিনি ন্যাশনাল লিটারারি স্ট্যান্ডার্ডে লিখেননি। পরবর্তীকালে Elizabethan writer, be it Philip Sidney, William Shakespeare, Christopher Marlowe or Edmund Spencer, এটা প্রত্যেকেই কিন্তু এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের লিখতে আরম্ভ করেন। ফলে thus the establishment of a literary standard paved the way for fixing the sense of the linguistic norm. যখনই একটা এই স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে, একটা লিঙ্গুইস্টিক নর্ম তৈরি হচ্ছে, বিভিন্ন স্টাইলিস্টিক পার্ট, তোমরা জানো একটা ফিল্ড রয়েছে ল্যাঙ্গুয়েজে, তার নাম হচ্ছে স্টাইলিস্টিক্স। স্টাইলিস্টিক্স মানে এক্স্যাক্টলি কোন স্টাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা হবে, স্টাইলিস্টিক্স কোন স্টাইলের মধ্যে কোন একটা ল্যাঙ্গুয়েজ লেখা হয়। বিভিন্ন তো প্রত্যেকে বিভিন্ন যারা ল্যাঙ্গুয়েজ ইউজার তাদের বিভিন্ন স্টাইল থাকে, তো সেই কিভাবে আমি কোন স্টাইলে একটা ল্যাঙ্গুয়েজ লিখছি তাকে স্টাইল, সেই পুরো একাডেমিক ফিল্ডটাকে, যে একাডেমিক ফিল্ডে নিয়ে পড়াশোনা করে তাকে বলে স্টাইলিস্টিক্স। Stylistics is a branch of the applied linguistics concerned with the study of the style in texts, especially but not exclusively in literary works. Literary works কে কেমন ভাবে পড়া হচ্ছে, কিভাবে সেই ল্যাঙ্গুয়েজ লেখা হচ্ছে, তাকে স্টাইলিস্টিক্স বলে, সেই একাডেমিক ফিল্ডটাকে। ফলে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই এক ধরনের স্ট্যান্ডার্ড স্টাইলের জন্ম ঘটছে এবং acceptance of the standard therefore occasions a rejection of the kinds of the English that are felt to be outside the norm. অর্থাৎ আউটসাইড দ্য নর্ম, অন্য নর্মে যারা এই ধরনের ইংলিশ লিখতো তাদেরকে আস্তে আস্তে রিজেক্ট করে দেওয়া হলো। Thus while Chaucer could objectively depict the speech of the people whose dialect was not his own, it was otherwise in the 16th century. 16th centuryতে কিন্তু আস্তে আস্তে ইমার্জ করলো। ফর এক্সাম্পল, কিং লিয়ারের একটা অংশ কিন্তু আমরা কেন্টিশ ল্যাঙ্গুয়েজ পাই, কেন্টিশ ডায়ালেক্ট অফ দ্য এডগার অ্যান্ড অসওয়াল্ড, কিন্তু তার পরবর্তীকালে আমরা এই ডায়ালেক্টের ইউজ আর দেখতে পাই না। তার কারণটা কি? তার কারণ 16th সেঞ্চুরি পরে 17th এবং 18th সেঞ্চুরিতে তার পরবর্তীকালের এইজটাকে বলা হয় স্টেজ অফ দ্য এক্সপ্লিসিট অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ অ্যাকসেপ্টেন্সটা তো পরিষ্কার হচ্ছে। এবং আফটার দ্য 16th সেঞ্চুরি বাই দেন attempts were being made to define the standard. আমরা জানি যে 18th সেঞ্চুরির আগে 17th সেঞ্চুরিতে আলেকজান্ডার পোপ থেকে শুরু করে তারা সবাই এই একটা স্ট্যান্ডার্ড ইংলিশ এস্টাবলিশ করার চেষ্টা করছেন। তখন লিটারারি ক্রিটিসিজম নিয়ে আলোচনা হচ্ছে, এসেজ ইন ক্রিটিসিজম, যেটা তোমাদের লেখা, তোমাদের সিলেবাসে রেকমেন্ড আছে, বিশেষ করে নি এটা তোমাদের সিলেবাসের মধ্যে রেকমেন্ডেড রয়েছে। সেখানে আলেকজান্ডার পোপ আলোচনা করছেন একটা পার্টিকুলার লিটারারি স্ট্যান্ডার্ড কেমন করে প্রমালগেট বা ইমপ্লিমেন্ট করা যায় তাই নিয়ে। ফলে এইভাবে স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসেসের কমপ্লিট হচ্ছে এই 17th এবং 18th সেঞ্চুরিতে একটা স্ট্যান্ডার্ডের প্রপার অ্যাকসেপ্টেন্সের মধ্যে দিয়ে। হ্যাঁ, শতাব্দী কিছু প্রশ্ন করছিল, বল। স্যার বলছি একটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি অ্যাকসেপ্টেড হতে কতদিন লাগে? অনেক দিন সময় লাগে, প্রায় 200 বছর, 400 বছর, অনেকে বলে 500 বছর। আবার একটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এস্টাবলিশ হয়ে যাওয়ার পরেও সেই ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে যদি সেই ল্যাঙ্গুয়েজ লোকের মধ্যে ফ্লেক্সিবিলিটি আনতে না পারে। কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ সবসময় গ্রামারের উপরে বেশি পরিমাণে জোর দেয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একজন সাধারণ ক্রিকেট প্লেয়ার বা একজন ফুটবল প্লেয়ার যে ঠিক মতো ইংরেজি বলতে পারে না, সে ভাঙা ভাঙা ইংরেজিতে পরিষ্কার চালিয়ে যেতে পারে এবং তা সত্ত্বেও সাথে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাকসেপ্টেড হয়। যে ল্যাঙ্গুয়েজ গ্রামারে বেশি পরিমাণে পড়ে থাকে, যে ল্যাঙ্গুয়েজ বিশ্বাস করে শুদ্ধ এবং অশুদ্ধের ভাগ করে, সেই ল্যাঙ্গুয়েজ পৃথিবী থেকে
সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সংস্কৃত, গ্রিক ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ল্যাঙ্গুয়েজের বিদ্যাসাগর মহাশয় লেখা রয়েছে উপক্রমণিকা, একটা গ্রামারের বই। সেই গ্রামারের বাইরে যদি কেউ বলে তাহলে সংস্কৃত ঠিকমতো বলতে পারে না বলে, এর ফলটা যা হওয়ার তাই হয়েছে। সংস্কৃত ল্যাঙ্গুয়েজ পৃথিবীর মধ্যে আর কোনোভাবেই লিভিং ল্যাঙ্গুয়েজ নয়। ইট হ্যাজ বিন ট্রান্সফর্মড ইন্টু আ ডেড ল্যাঙ্গুয়েজ, একটা মৃত ভাষায় পরিণত হয়েছে। অ্যারিস্টটল বা সক্রেটিস বা প্লেটোর ভাষা, গ্রিক ভাষা ইজ আ ডেড ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, স্ট্যান্ডার্ডাইজেশন হওয়ার জন্য 300-400 এমনকি 500 বছর সময় লাগতে পারে। ফর এক্সাম্পল, ইংলিশ properly started its journey around 6th or 7th or 8th century old English, বেউলফ আমরা বলতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজড হচ্ছে 1600 সালে, শেক্সপিয়ারের আগে আগে 800 বছর লাগছে, কিন্তু ভাষাটা এখনো টিকে রয়েছে। আমাদের চেনা জানা অনেক ভাষাই তিব্বতী ল্যাঙ্গুয়েজ বলতে পারো, বা পালি বা প্রাকৃত বা সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, প্রত্যেকটাই এই কালের ধূলিকণায় মিশে গেছে। ভাষা বাঁচতে পারেনি কারণ আমরাই ভাষাকে বাঁচতে দিইনি। আমরা বিশ্বাস করেছি গ্রামার তৈরি করে, স্পেলিং প্রপার করে একটা ভাষাকে বাঁচাবো। একটা ভাষা কিন্তু গ্রামারের বই তৈরি করে বা ডিকশনারি তৈরি করে বাঁচে না। একটা ভাষা বাঁচে যখন একটা মানুষ সেই ভাষাকে বেশি পরিমাণে ইউজ করে, ব্যবহার করে, তাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার করে, তবেই সেই ভাষা বাঁচে। পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, আমি চলে আসছি সি। সি মানে 3 নম্বর যে প্রসেস, দ্যাট ইজ দ্য ইলাবোরেশন। আমরা অলরেডি এই স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসের অ্যাকসেপ্টেন্স এবং তার আগে সিলেকশন, এই দুটো পড়ে ফেলেছি, সিলেকশন এবং অ্যাকসেপ্টেন্স। আমরা আসবো ইলাবোরেশনে। ইলাবোরেশন মিনস দ্য ম্যাক্সিমাল ইউজেজ ইন ফাংশন। আমি এটা বলছিলাম, যত বেশি পরিমাণে আমি ইউজ করব সব জায়গাতে। New standard had to function in the domains of the law, government, literature, scholarship, education, wherein previously only Latin and French were used. যেখানে শুধুমাত্র আগে ল্যাটিন এবং ফ্রেঞ্চ ইউজ করা হতো, সেখানে ধর্মে, রাজনীতিতে, গভর্নমেন্টে, স্কলারশিপে, প্রত্যেকটা জায়গায় সেই ভাষাকে ব্যবহার করতে। আমি বারবার বলি যে বাংলা ভাষা তখনই গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হবে যখন বাংলা ভাষায় এই যে বিভিন্ন টার্ম, বিভিন্ন যে আমাদের প্রত্যেকের পরিভাষা, এখনো আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যখন প্রসিডিংস হয়, আইদার এটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই ইংলিশেই হয়, হিন্দিতেও হয় না। কারণটা কি? কারণ হিন্দিতে কিন্তু কোনো আইনের বই নেই, লয়ের বই নেই, বাংলাতে তো নেই, বাদ দিলাম। একই রকম ভাবে যারা মেডিকেল কলেজে পড়ে, প্রত্যেকটা মেডিসিনের চর্চার যে বইপত্র প্রত্যেকটাই কিন্তু ইংলিশে রয়েছে, বাংলায় নেই। বাংলায় কিন্তু কোনো ন্যাচারালি মেডিসিনের কোনো বই হয় না। একই রকম ভাবে ভালো বই, তোমরা বলতে পারো যে ইতিহাসের তো বই আছে, কিন্তু ভালো বই কিন্তু ইতিহাসের নেই। নেই বলেই ইউপিএসসির মতো স্ট্যান্ডার্ড পরীক্ষাতে সবই ইংলিশ ল্যাঙ্গুয়েজে বই পড়তে হয়, তাই না? তার কারণটা কি? তার কারণটা বাংলায় কোনো স্ট্যান্ডার্ড বই নেই। ফলে এই যে জ্ঞান চর্চার যে বিভিন্ন ক্ষেত্র, সেটা থিওলজি হতে পারে, রিলিজিয়ান হতে পারে, পলিটিক্স হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, হিস্ট্রি হতে পারে, ল হতে পারে, মেডিসিন হতে পারে, সেখানে যদি তুমি তোমার পরিভাষা তৈরি করতে না পারো, এই যে ডিকনস্ট্রাকশনের এক্সাক্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পরিভাষা কি? অনেকে বলবে যে কি বলে, আমি ভুলে গেলাম, ডিকনস্ট্রাকশনের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পরিভাষাটা হচ্ছে ভুলে গেলাম। যাই হোক, ফেনোমেনোলজি। অনেকে বলবে যে ফর এক্সাম্পল ফেনোমেনোলজিটাও ভুলে গেলাম, এত কঠিন বাংলা ভাষা, বুঝতেই পারছি সবই ভুলে যাচ্ছি। ফলে এই যে মানে মানে এত কঠিন না করে ভাষা যদি ফ্লেক্সিবিলিটি বাড়ানো না যায়, তাহলে কিন্তু তোমরা অবভাষবাদ, ফেনোমেনোলজি অবভাষবাদ বাংলা। ফলে এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে সেই ভাষার যে চর্চার জায়গাটা তুমি অটোমেটিক্যালি লিমিট করে দিচ্ছ। কারণ আজকের কোর্টরুমে বলো বা অপারেশন থিয়েটারে বলো, বাংলা ভাষাকে নিয়ে চর্চা করার লোক নেই, থাকা সম্ভব নয়। এইটার ফলে যেটা মুশকিল হবে, একদিন ভাষাটা আস্তে আস্তে হয়তো লুপ্ত ভাষায় পরিণত হতে পারে, কারণ জ্ঞান চর্চার মিডিয়াম গুলো আস্তে আস্তে লিমিটেড হতে শুরু করবে। বুঝতে পেরেছ? তো তখনই ভাষা ইলাবোরেটেড হবে যখন বিভিন্ন ফাংশনে সেটাকে ইউজ করা হবে। দ্য মেজর, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দাস ইট উড বি রং টু অ্যাসিওর দ্য স্ট্যান্ডার্ড ইজ মনোলিথিক। কিন্তু এটা ঠিক নয় যে স্ট্যান্ডার্ডে কিন্তু মনোলিথিক হবে। মনোলিথিক মানে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ তো হবেই, তবেই তো সেই ভাষা টিকে থাকবে। সো ইট হ্যাড টু ডেভেলপ ভেরিয়েশনস ইন রেজিস্টার টু সুট ইটস ওয়াইড রেঞ্জ অফ ফাংশনস। ফলে এটার বিভিন্ন যে ভেরিয়েশন, সেটা কিন্তু এটাকে নিজে নিজে তৈরি করতে হবে। দ্য মেজর সোর্স অফ ভেরিয়েশন দাস ওয়াজ নো মোর রিজিওনাল, as different styles developed their own particularities. Often these were
influenced by Latin and French usage. For example, the English of the religion and law were greatly influenced by these foreign usage. এবং আমরা দেখেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রচুর পরিমাণে ফরেন ইউজেজ হচ্ছে, মানে স্ক্যান্ডিনেভিয়ান, ল্যাটিন বা ফ্রেঞ্চ, এইগুলো আস্তে আস্তে হচ্ছে এবং এর ফলে লিটারারি, লিগাল বা টেকনিক্যাল যে কোনো স্পিয়ারেই এই স্ট্যান্ডার্ড ইংলিশ কিন্তু এগিয়ে চলেছে। আমরা যদি দেখি যে লেট আস লুক এট সার্টেন ইলাবোরেশন of the functions of the standard as it developed in the domains previously associated with the French and the Latin. যেখানে আগে ফ্রেঞ্চ এবং ল্যাটিন ইউজ করা হতো সেখানে কেমন করে ইংরেজি ভাষা ব্যবহার করা হচ্ছে। ফর এক্সাম্পল 1362-তে in the year 1362 English was used for the first time in the domains of both government and the law. তার আগে হয়নি, তার আগে কি ইউজ করা হতো? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আমরা জানি Norman conquest 1066, Battle of Hastings, তারপর থেকে কেবলমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হতো। But now the use of the French in the written documents continued until the 18th century, and today legal English still employs French and the Latin terminology. ফি, সিম্পল, হ্যাবিস কর্পাস, এই বিভিন্ন যে ল্যাটিন টার্মিনোলজি প্রত্যেকটাই কিন্তু ইংলিশে এখনো এমপ্লয় করা হয়। ফলে ইংলিশে আগে ফ্রেঞ্চকেই বা ল্যাটিনকেই কেবলমাত্র আইনের ভাষা হিসেবে ধরা হতো, আস্তে আস্তে ইংলিশকে ঢোকানো হতো ব্ল্যাক ডেথের পরে। Though the use, একই রকম ভাবে, though the use of the English as a literary medium was apparent by the end of the 16th century, the acceptance of its potential in this respect was won after the great deal of controversy. আগে সাহিত্যতেও ইংরেজি ইউজ করা হতো, আমরা চসারের ভাষায় দেখবে যে খুব পরিমাণে ল্যাটিন ইউজ করা হচ্ছে, কিন্তু 16th সেঞ্চুরির পরে শেক্সপিয়ারের ইউজের পরে আস্তে আস্তে ইংরেজি ভাষার ভয়ঙ্কর প্রয়োগ হচ্ছে। সো একই রকম ভাবে another important domain where we encountered the power of the Anglo-Saxon tradition was that of the religion. Religionও আগে ইউজ করা হতো না, খ্রিস্টান প্রেয়ার বুক বা খ্রিস্টান টেক্সট গুলো ফ্রেঞ্চ বা ল্যাটিনে বেশিরভাগ ক্ষেত্রে লেখা হতো। এবং পরবর্তীকালে আফটার দ্য পাবলিকেশন অফ দ্য অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল, কত সালে পাবলিশ হলো? আগেই বলেছি 1611-এ কি পাবলিশ হলো? কিং জেমসেস বাইবেল, খুব ইম্পর্টেন্ট। কিং জেমসেস ভার্সন অফ দ্য বাইবেল 1611 সালে প্রথম পাবলিশ হয়। কিং জেমস একটা বিরাট বড় স্কলারদের কমিটি তৈরি করে এবং সেই কমিটি এই ল্যাটিন থেকে প্রথমবার বাইবেলকে ভার্নাকুলারাইজেশন অফ দ্য বাইবেল প্রথমবার শুরু হয় ল্যাটিন থেকে। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, ভার্নাকুলার মানে ইন্ডিজিনাস, মাদার টাঙে প্রথম ট্রান্সলেটেড হয় এবং আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়তে আরম্ভ করে। ফলে মাথায় রাখতে হবে আরো একটা ইম্পর্টেন্ট স্টেজ আরম্ভ হয় 17th সেঞ্চুরিতে, ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল স্টেজ, যেখানে এই ফাংশনাল ইলাবোরেশন অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মিডিয়াম খুব বেশি পরিমাণে শুরু হয়। আমরা জানি সেই সময় ফিলোসফি, পলিটিক্যাল প্যাম্পলেট, জার্নাল, এসে খুব বেশি পরিমাণে লেখা শুরু হয়। রয়্যাল সোসাইটি অফ দি ইংল্যান্ড এস্টাবলিশ হলো, বিভিন্ন বিজ্ঞানের বই প্রথমবার ল্যাটিনে লেখা শুরু হলো। 15th এবং 16th সেঞ্চুরি জুড়ে বিভিন্ন গ্রামার স্কুল তৈরি হলো, যারা ল্যাটিন গ্রামার থেকে ইংলিশ গ্রামার, যেরকম ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সংস্কৃত গ্রামার থেকে বেঙ্গলি গ্রামারের প্রথমবার জন্ম দিয়েছিল, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ গ্রামারে ট্রান্সলেশনের প্রসিডিওর এই সময় শুরু হয়। ফলে এই যে পুরো প্রসিডিওরটা, এটাকে বলা হয় ইলাবোরেশন। আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রতে ইংলিশের ফাংশনকে ছড়িয়ে দেওয়া। 4 নম্বর পয়েন্টে আমরা আসছি, দ্যাট ইজ কোডিফিকেশন। কোড মানেই একটা বিশেষ ধরনের আইন বা গ্রামার, তাকে আমি একটা রেগুলেশনে পরিণত করছি। So what is codification? Codification, this is the final stage of the process of the standardization. We have already seen that maximal variation in function is one of the two goals of the standardization. The other goal closely associated with this is the attainment of the minimal variation of the form. In practice, this means trying to eliminate variation within standard and stemming the process of the linguistic change. ফলে 18th সেঞ্চুরির পরপর যেটা হলো মিনিমাল ইউজ অফ দ্য ভেরিয়েশন, অর্থাৎ বিভিন্ন যে ভাষাতে বিভিন্ন ডায়ালেক্ট গুলো, অনেকগুলো তো ডায়ালেক্ট, সেই ভেরিয়েশনটাকে আমরা এলিমিনেট করছি, অর্থাৎ বেশি পরিমাণে ডায়ালেক্ট ইউজ না করে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের ফাইনাল স্টেজে আমরা আসছি। কোডিফিকেশন is the final stage of the process of the standardization, and it means that it is basically the attainment of the minimal variation of the form, যেখানে আমরা এই 4-5টা ডায়ালেক্ট ইউজ না করে একটা ডায়ালেক্টে বেশি পরিমাণে ইউজ করব। দেখবে তোমাদের বীরভূমের যে ভ্যারাইটি, যে ডায়ালেক্টটা, সেটা কলকাতার ডায়ালেক্টের অনেক কাছাকাছি চলে এসছে।
কয়েকটা উচ্চারণ বাদে অনেকটাই কাছাকাছি। ফলে এই যে মিনিমাল ভেরিয়েশন, এটাই হচ্ছে কোডিফিকেশনের জায়গা। এবং স্কুল এবং কলেজের মধ্যে গ্রামার বই প্রবর্তন করা এবং সেই গ্রামার বই ছাত্রছাত্রীদের পড়ানো এবং একই ভাষায় চিঠি লেখানো, এটা পুরোটাই এই কোডিফিকেশনের পার্ট। ফলে কোডিফিকেশন ইজ আন্ডারটেকেন বাই a small elite group of the scholars and the method used by them is that of the prescription। এটা কিন্তু প্রেসক্রিপশন বলা হয়, মানে যেরকম ডাক্তার প্রেসক্রিপশন দেয়, গ্রামার বই তোমাকে মানতে হবে। The evaluation of the variance as correct and the elimination of the variance which for some reasons fail to be desirable। ফলে সেই সমস্ত ভেরিয়েশনকে নেওয়া হয় যে ভেরিয়েশনগুলো ঠিকঠাক, আর বাকিগুলোকে ধুয়ে ফেলা হয়। ঠিক আছে? So English languageর ক্ষেত্রে the codifiers looked back at the classical Latin and envied the fixity and order of its grammar। তারা তো এই ক্লাসিক্যাল ল্যাটিন গ্রামার দেখে অবাক হয়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্রপার গ্রামাটিক্যাল সিস্টেম রয়েছিল। বলে ইংলিশ গ্রামারটা অনেকটাই এই ক্লাসিক্যাল ল্যাটিন গ্রামারের উপরে বেস করা। এবং আমরা জানি যে 18th সেঞ্চুরিতে ইংলিশ একাডেমিয়া আস্তে আস্তে তৈরি হচ্ছে। সুইফট, ড্রাইডেন, ডিফো, এরা 18th সেঞ্চুরিতে বিভিন্ন ক্লাব তৈরি হচ্ছে, স্ক্রিবলরাস ক্লাব, অন্যান্য ক্লাব, যেখানে তারা সাহিত্য চর্চা করছে। এর ফলে আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে স্ট্যান্ডার্ডাইজেশন যে ভদ্রলোক করেন, আমি আগের দিনই বলেছি, ডক্টর স্যামুয়েল জনসন। ভদ্রলোককে তোমাদেরকে দেখিয়েছি আগের দিনের ক্লাসে। হি প্রোপাউন্ডেড দ্য 1755 ডিকশনারি, দ্য ফার্স্ট ডক্টর JOHNSON, ডক্টর স্যামুয়েল জনসনস ডিকশনারি। বিরাট বড় পণ্ডিত ছিলেন তিনি, প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই যে ডিকশনারি, যে প্রথম আমাদের অভিধানের বই তিনি লেখেন না, ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পাবলিশড ইন 1755, রিটেন বাই ডক্টর স্যামুয়েল জনসন, এই ভদ্রলোকের লেখা। এবং তিনি প্রায় মানে কয়েক লক্ষ শব্দ এর মধ্যে ঢোকান। until the completion of the Oxford English Dictionary 173 years later, Johnson's was viewed as the preeminent English dictionary। ফলে এর 173 বছর পরে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তৈরি করা শেষ হয়। তার আগে পর্যন্ত ডক্টর জনসনের ডিকশনারিকে স্ট্যান্ডার্ড ডিকশনারি বলে ধরা হতো। ফলে তিনি 1755 সালে যখন প্রথমবার এই ডিকশনারি প্রবর্তন করেন, তারপর থেকে ইংলিশ আস্তে আস্তে এই স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসটা কমপ্লিশনের দিকে যায়। ফলে ডক্টর জনসনস ডিকশনারি is not only of the importance in the field of the spelling and the standardization, but also in the realm of the codification of the words and the meaning. Dr. Johnson's contribution lies in the fact that he provided an alphabetical list of all the words in the standard language with their meanings। যেরকম একটা ডিকশনারি হয়, পরপর অ্যালফাবেটিক্যালি প্রত্যেকটা শব্দের মানে এবং শব্দ অনুযায়ী সাজিয়ে দেওয়া উনি করেন। ওনার শব্দের মানে দেওয়ার মধ্যে বেশ কয়েকটা প্রেজুডিস ছিল, উনি একটু বেশি জ্ঞানী মানুষ ছিলেন। ফলে কোন শব্দের মানে উনি নিজের মতো করে ডিফাইন করেছিলেন। ফলে in spite of the fact that sometimes he is frivolous and prejudiced and wrong, his work is a landmark in the history of the standardization of the English। ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যদি আমি স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলি, অবশ্যই ডক্টর স্যামুয়েল জনসনের নাম এবং তার ডিকশনারি, যেটা লেখা হয়েছিল 1755 সালে, তার কথা বলতে হবে। এছাড়াও অনেক ধরনের বই পাবলিশড হয়েছিল, তাদের নামগুলো বলতে হবে, যেরকম treatises like Joseph Priestley's The Rudiments of the English Grammar, published in 1761, Robert Lowett's A Short Introduction to the English Grammar, 1762, and John Ash's Grammatical Institutes, 1763, and many more appeared on the scene। এই বইগুলোর নাম মুখস্থ করতে হবে, এরা এই সময়ে পরপর এই বইগুলো পাবলিশড হয়। এবং 18th সেঞ্চুরি যারা গ্রামারিয়ান, তারা বেসিক্যালি তিনটে জিনিস করে। কি কি? এক নম্বর, to codify the principles of the language and reduce it to rules। যতক্ষণ না আমি ভাষার মধ্যে নিয়ম তৈরি করব, যে আমি বলতে পারে এই কথাটা যদি আমি মানে তুই কেমন আছেন, এইটা যদি তুমি বলতে অ্যালাউ করো, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোনোদিন স্ট্যান্ডার্ডাইজ হবে না। ফলে যতক্ষণ না তুমি নিয়ম তৈরি করছো, আপনি কেমন আছেন এটাই বলতে হবে। when you are not creating any kind of regulation or rule, the standardization process, the codification process of the language will not happen। So to codify the principles of the language and reduce it to rules, কিছু নিয়মের জায়গাতে তাকে
বন্দি করা, টু সেটল ডিসপিউটেড পয়েন্টস, ডিসপিউটেশন মানে বিতর্ক, to settle disputed points and decide cases of divided usage, যে ডিসপিউটেড পয়েন্ট গুলো সেগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া, এবং যে ডিভাইডেড ইউজেজ আমরা যে প্রত্যেকে আস্তে আস্তে ডিভাইড করে করে ইউজ করি বা বিভিন্ন লোকে বিভিন্ন ইউজ করে, সেই ডিভাইডেড ইউজেজটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে একটা সিঙ্গেল মনোলিথিক ইউজের দিকে আনা, and to point out common error, এবং কমন এরর গুলোকে পয়েন্ট আউট করা কি ভুল হচ্ছে সেই দিকে আস্তে আস্তে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যায়। আর কিছু বলতে হবে না, কেবলমাত্র দাগ দেওয়া জায়গাটা আমি যে যতটুকু দিয়েছি এখানে তোমাদের দিয়েছি এতটুকু পড়লেই হবে, এবং কনক্লুশনে তোমরা এটা বলতে পারো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম সেটা হচ্ছে the process of the standardization began quite early and reached its zenith in the early 18th century when serious attempts were made by illustrious figure like Dr. Johnson, তিনি করেন, and we also saw that the process of the standardization involved 4 different complex stages. What are they? Selection, acceptance, elaboration, and codification. And moreover, we also came to know that the process of the standardization was not an isolated affair but was intrinsically associated with the power relations within the English society. সবসময় মাথায় রাখতে হবে যে যখনই একটা ভাষা স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে তার মধ্যে ক্ষমতা কেমন করে ইংলিশ এম্পায়ার বা সাম্রাজ্য তৈরি হচ্ছে, তাদের মধ্যে যারা ব্যবসায়ী শ্রেণীর মার্কেন্টাইল পিপল তাদের ক্ষমতার পরিমাণ কতটা বাড়ছে, এই সবের উপরে অনেকটাই স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস ডিপেন্ড করে। ফলে আমরা বিশেষ কিছু শব্দ আজকে শিখেওছি। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, দ্য বেসিক প্যারামিটার, যার মধ্যে একটা কমিউনিটির মধ্যে ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়। লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা মানে a language that is used for communication between different groups of people, each speaking a different language. প্রত্যেকে বিভিন্ন ডায়ালেক্ট বলে, কিন্তু যখন কথা বলছে তখন লিঙ্গুয়া ফ্র্যাঙ্কায় বলে। ডায়ালেক্ট মানে আমরা জানি উপভাষা, স্ট্যান্ডার্ডাইজেশন মানে আমরা জানি the process by which a language becomes standard is known as the standardization. ফলে আমরা পড়ে ফেললাম স্ট্যান্ডার্ডাইজেশন। এবার আমি যাব আউটগ্রোয়িং জেন্ডার বায়াসে। অতটা বড় টপিক নয়, খুব বেশি বড় টপিক নয়, আজকের ক্লাসে শেষ করে ফেলা যাবে। বলো, কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো। এনি কোয়েশ্চেনস রিগার্ডিং দ্য স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস? কোনো প্রশ্ন? বেশ, যেহেতু কোনো প্রশ্ন নেই তাহলে আমি আউটগ্রোয়িং জেন্ডার বায়াসের দিকে যাচ্ছি। আমি যেটা প্রথমেই তোমাদেরকে আমি অলরেডি তোমাদের ফেমিনিজম পড়িয়েছি, তোমরা জানো। ফলে জেন্ডার বায়াস বলতে আমি কি বোঝাতে চাইছি একটু বলো তোমরা, কয়েকজন, অন্তত এক দুজন বলো। হোয়াট ইজ জেন্ডার বায়াস? BIAS। জেন্ডার বায়াস মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার পার্টিকুলার কি বলবো ওটাকে, জনরার উপর মানে জেন্ডারের উপর পক্ষপাতিত্ব করা। মানে ছেলে যদি হয় তাহলে ছেলে মানে ছেলে ভালো, মানে একটা ক্যাটাগরাইজ করা। রাইট, অ্যাবসলিউটলি। সো আমরা ফেমিনিজমের ক্লাসে অলরেডি দেখেছি যে একটা বিশেষ ধরনের জেন্ডারকে যখন আমরা ভ্যালোরাইজ করি বা তাকে প্রায়োরিটাইজ করি ইন প্রপার ল্যাঙ্গুয়েজ, when we are prioritizing a particular gender, it is absolutely a gender discrimination. এবং এই কনটেক্সটে আমাদের এই আউটগ্রোয়িং ল্যাঙ্গুয়েজে, আউটগ্রোয়িং জেন্ডার বায়াসের কনটেক্সটে যখন আমরা একটা বিশেষ জেন্ডারকে বেশি পরিমাণে প্রায়োরিটাইজ করছি, সেটাই হচ্ছে জেন্ডার বায়াসের লক্ষণ। অর্থাৎ আমাদের যে প্রত্যেকের যে জীবন, আমাদের যে লাইফ, সেখানে তো পেট্রিয়ার্কি ইজ দ্য সিস্টেম হুইচ প্রিভিলেজেস ম্যান, যারা পুরুষতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, দ্যাট ইজ পেট্রিয়ার্কি, আমরা অলরেডি পড়েছি। ফলে এই পেট্রিয়ার্কি তো ল্যাঙ্গুয়েজের সঙ্গে ইন্টারকানেক্টেড, তারাই সেই ভাষায় কথা বলে, মানে ভাষার যারা মূল নিয়ন্ত্রক তাদের একটা বড় অংশ পুরুষতান্ত্রিক। ফলে এর ফলে আমাদের ভাষার মধ্যে এইরকম ধরনের একটা বাইনারি ক্রিয়েট করেছি, যে বাইনারি আমি তোমাদেরকে পড়িয়েছি জেন্ডার রোল বা জেন্ডার স্টিরিওটাইপিং পড়াতে গিয়ে। ফলে জেন্ডার রোল মানে কি? হোয়েন উই আর অ্যাসক্রাইবিং সার্টেন সোশ্যাল রোল ইন আ জেন্ডার, অর্থাৎ আমি পুরুষদেরকে লজিক্যাল, র্যাশনাল, অ্যাগ্রেসিভ, এক্সপ্লয়েটেটিভ বলে ধরে নিচ্ছি, এবং নারীদেরকে ইমোশনাল, সাবমিসিভ, সিম্প্যাথেটিক, স্পন্টেনিয়াস বলে ধরে নিচ্ছি। এই ধরে নেওয়ার ভিত্তিতে যখন আমি ভাষাকে কনস্ট্রাক্ট করছি, ভাষা তো সমাজ থেকে আলাদা নয়, ভাষা তো ইজ ভেরি মাচ রুটেড
ল্যাঙ্গুয়েজ ইজ রুটেড ভেরি মাচ ইন দ্য সোসাইটি। ফলে এই যে কনসেপশন অফ দ্য জেন্ডার, আমরা যে জেন্ডার এবং সেক্সুয়ালিটি ভাগ করেছি, দ্যাট জেন্ডার অ্যাকচুয়ালি ইজ কালচারাল কনস্ট্রাকশন, while sexuality is biological. কালচারাল মানে ইট ইজ রিলেটেড টু দ্য সোসাইটি। এর ফলে ন্যাচারালি যেহেতু সমাজের সঙ্গে খুব ভীষণভাবে প্রথিত এবং সমাজের মধ্যে ভাষা রয়েছে, তাই ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি আ টুল ফর দ্য পিপলস ডেইলি কমিউনিকেশন। সো ডেইলি কমিউনিকেশন যখন ইউজ করা হয় সেই বেসিসে এর মধ্যে কোনো জেন্ডার বায়াস থাকা উচিত নয়। বাট উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি, ল্যাঙ্গুয়েজ হ্যাজ চেঞ্জড করেসপন্ডিংলি, and language serve as the mirror of the society. যেটা বলছি, language is basically society reflection, society যে আমাদের যে আমরা যেরকম সেরকম আমরা রিফ্লেকশনে মিররে যেরকম দেখি, সেরকম ভাবেই তার আমাদের সোসাইটি রিফ্লেকশন, আমাদের মাইন্ড, আমাদের ইডিওলজি রিফ্লেকশন আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাচ্ছি। ফলে while in English as the mother tongue of the many western countries, amounts of the gender discrimination expressions are embodied, প্রচুর রয়েছে। To some extent, the gender bias toward female serves as the embodiment that females are considerably insignificant and share a low social status. এরকম ভাবেই আমরা কিন্তু আমাদের সোসাইটিতে হিস্টোরিক্যালি যেহেতু পেট্রিয়ার্কাল সোসাইটি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, তাই জেন্ডার ডিসক্রিমিনেশন ইন ল্যাঙ্গুয়েজ আমাদের সব সময় দেখা যায়। ফলে জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য unequal treatment of one gender member by the other gender member, especially the male unequal treatment of the women. যখন আমি মেনরা উইমেনদেরকে আনইকুয়ালি ট্রিট করছে, তখনই এই আনইকুয়াল জেন্ডার ডিসক্রিমিনেশনের তৈরি হচ্ছে। এবার আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজে কিভাবে এই জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে, কারণ ল্যাঙ্গুয়েজ ইজ নট আউটসাইড অফ দ্য সোসাইটি। সো দ্য ফেনোমেনন অফ দ্য সেক্সিজম ইন ইংলিশ is most obvious in the semantics. Semantics মানে the creation of the meaning, একটা শব্দের মানে in the words কেমন করে তৈরি হয়। আগের দিন আমরা সেমান্টিক পড়েছি, সেমান্টিক শিফট। So it is said that when God created man, according to the Bible, he placed the man in a leading position. Bible থেকে patriarchy জন্ম, যেখানে বলা হচ্ছে from the seventh rib of the Adam's rib cage, a woman is being created, while women was attached to the men. So the God created man in his own image, but not of the woman. So there is a clear record in the Bible that man created the world and woman was only the man's rib. So because women in the subordinate is in the subordinate position and will always be ruled and dominated by the men, এর ফলে এইভাবে শব্দগুলো ক্রিয়েট হয়েছে। ফর এক্সাম্পল, people take it granted to use the word man. ম্যান মানে কি? পুরুষ। এই পুরুষ শব্দটা তোমরা সব জায়গায় দেখবে টু মিন হিউম্যান বিংস। জেনারেলি মানব সভ্যতা বলতে পুরুষকেই বোঝায়। পুরুষের তৈরি করা কেন সভ্যতা? এক্সাম্পল, ম্যান মেড, ম্যান পাওয়ার। এই বাড়িটা তৈরি করতে কত ম্যান পাওয়ার লাগবে? বলে কি ওম্যান পাওয়ার। চেয়ারম্যান বলে কি চেয়ারম্যান, চেয়ারপারসন বলে না। দ্য চেয়ারম্যান অফ দিস কোম্পানি ইজ মিস্টার সত্যব্রত ব্যানার্জি। ম্যানকাইন্ড, ম্যান মেড, মানুষের তৈরি, অ্যাজ ইফ পুরুষের তৈরি। ম্যান পাওয়ার, হাউ মেনি ম্যান পাওয়ার উইল রিকোয়ার ইন অর্ডার টু বিল্ড কৃষ্ণচন্দ্র কলেজ। একবার বলে না ওম্যান পাওয়ার, একবার বলে না the power of the persons or human power, man power বলা হয়। So those words refer to the human beings made by the people, human power কি man power বলা হয়। such as এরকম বহু শব্দ রয়েছে আমরা দেখতে পারি যেগুলো অত্যন্ত derogatory. For example, one is in a position of the authority, control or ownership, a master, while the other is continuing a sexual relationship. এরকম বহু শব্দ রয়েছে, আমি এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, ব্যাচেলার। ব্যাচেলার মানে কি? ব্যাচেলার শব্দের মানে কি? অবিবাহিত পুরুষ। অবিবাহিত পুরুষকে ব্যাচেলার বলে। ব্যাচেলার শব্দের অরিজিনেটেড পয়েন্ট হচ্ছে বেসিক্যালি স্কলার। অক্সফোর্ডের স্কলারকে ব্যাচেলার বলা হয়। তুমি যখন যে মুহূর্তে বিএ ডিগ্রি পাও, ইউ আর বিকামিং ব্যাচেলার অফ দ্য আর্টস। সো অ্যাজ ইফ অ্যান আনম্যারিড ম্যান ইজ আ স্কলার। সে কেন বিয়ে করেনি সারা জীবন? একজন পুরুষ, তার কারণ অ্যাজ ইফ প্রচুর পড়াশোনা করেছে, একজন অক্সফোর্ডের স্কলার, ব্যাচেলার অফ অক্সফোর্ড, তাই সে অবিবাহিত হয়ে থাকলো সারা জীবন। কিন্তু একটা ওম্যান, অবিবাহিত মহিলাকে কি বলা হয়? ব্যাচেলর শব্দটা অনেক পরে এসেছে। স্পিনস্টার। স্পিনস্টার মানে হচ্ছে দোজ হু স্পিন, অর্থাৎ যে বনে
যে কাপড় চোপড় বোনে, তুমি আনম্যারিড থেকেছো কারণ তোমার কোনো কাজ নেই, তুমি কাপড় চোপড় বোনো, ফলে একজন হচ্ছে স্কলার, একজন কাপড় চোপড় বোনা। তাহলে বুঝতেই পারছো ল্যাঙ্গুয়েজের মধ্যে কিভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন প্রথম থেকে প্রথিত। একই রকম ভাবে ব্যাচেলর ইজ মেল উইথ পজিটিভ মিনিং and spinster is another it means unmarried women, same, but this is a personal choice, but this is derogatory in use, derogatory মানে নেগেটিভ। বলো স্যার পার্টিটা তো ব্যাচেলর পার্টি হয় যখন কোনো একটা মেয়ে থ্রো করুক, তোমরা তুমি ইউজ করছো, কিন্তু ইংলিশ গ্রামার তো ব্যাচেলর পার্টি বলতে উইমেনদেরকে বোঝায় না, তুমি ইউজ করছো, এখন ইউজ করছো। এখন তো টেলিগ্রাফ কোনোদিন অ্যাক্টর শব্দটাকে ইউজ করে, প্রিয়াঙ্কা চোপড়াকে বোঝাতে অ্যাক্টর কি ইউজ করে, অ্যাক্ট্রেস তো বলে না, তাই না? বলে কি? বলে না। ফলে সেটা তো আমাদের ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটাকে আমি বলবো যে যদি আমরা ভাষাটাকে এভাবে ব্যবহার করি, আস্তে আস্তে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশনকে বদলাতে পারবো। কিন্তু যখন ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হয়েছে তার মধ্যে তো জেন্ডার ডিসক্রিমিনেশন খুব ভীষণভাবে প্রথিত। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ। একই রকম ভাবে গভর্নরের এক্সাক্ট জেন্ডার চেঞ্জ হচ্ছে গভর্নেস। গভর্নর মানে হচ্ছে রাজ্যপাল, গভর্নেস মানে যে জেন আয়ার ওয়াজ গভর্নেস, যে একজন সাধারণ ওমেন, যে একজন বাচ্চা ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে তাকে মানুষ করে, তার পড়াশোনার দায়িত্ব নেয়। So it is common to describe a strict male manager with responsibility taker as governor, but governess now means the woman who teaches a child in a private home. Governor, the meaning of the word governor has not changed, still saying that he is in charge of a province. For example, governor, আমাদের governor, আমি গভর্নর বলি আমরা, কিন্তু গভর্নেস শব্দটা কিন্তু, গভর্নর শব্দটা একটা কলোনিয়াল শব্দ, একটা প্রভিন্স বা কলোনি বা একটা স্টেটের ম্যানেজার। একই রকম ভাবে গভর্নেস কিন্তু woman who teaches a child in a private home। এই যে দুটো জেন্ডারের পার্থক্য। উইজার্ড, উইজার্ড শব্দটা ডেরোগেটরি নয়, উইজার্ড মানে ম্যাজিশিয়ান, যে ম্যাজিক করে। পিসি সরকার ইজ এ উইজার্ড, তার এক্স্যাক্ট অপোজিট ফিমেল জেন্ডারের শব্দ হচ্ছে উইচ। ডাইনি, যাকে ম্যাকবেথে পেয়েছো, উইথ আগলি অ্যান্ড এক্সেন্ট্রিক, যার মধ্যে পাগলামো রয়েছে, যাকে দেখতে অদ্ভুত, উইথ ডেরোগেটরি মিনিং। একই রকম ভাবে স্যার শব্দটাকে ইউজ করা হয় অ্যাজ অ্যান অনার, অ্যাজ ইট অনারিফাইজ। স্যার ডক্টর আব্দুল কালাম আজাদ। ম্যাডাম শব্দটা কিন্তু কমনলি, এই ম্যাডাম শব্দটা প্রথম যখন চালু হয়, it actually refers to the brothel procures. brothel মানে যারা, যে ইনস্টিটিউশন, কি হলো মা, কিছু হলো, কি শব্দ হলো না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো brothel procured মানে হচ্ছে বেসিক্যালি যারা এই প্রস্টিটিউশনের ইনস্টিটিউশন চালায়, তাকে বলা হয় ব্রথেল প্রকিউরমেন্ট। ঠিক আছে? ফলে যারা বেসিক্যালি এই প্রস্টিটিউটদের নিয়ে একটা এন্টায়ার ইনস্টিটিউশন এবং বিজনেস চালায়, তাদেরকে কথাটাকে ম্যাডাম বলা হতো। ফলে স্যার কথাটা অত্যন্ত অনারারি শব্দ, ম্যাডাম কথাটা ক্ষেত্রে অনারারি শব্দ হচ্ছে না। পরিষ্কার? একই রকম ভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন এক্সিস্ট ইভেন ইন কেস অফ দ্য ফুড, খাবারের ক্ষেত্রে, অ্যানিমেলদের ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে যদি ইউজ করা হয়। ফর এক্সাম্পল কুকি, যেটা তোমরা বিস্কিট খাও, কুকি একটা সময় বলা হতো লাভলি ওম্যানকে কুকি বলা হতো। একই রকম ভাবে ওল্ড হেন, একটা অ্যানিমেল ওল্ড হেন শব্দটাকে ব্যবহার করা হতো মিডল এজেড উইমেন সম্পর্কে, যাদের বয়স মধ্যবয়স্ক, হু লাভ টু টক টুগেদার, যে খুব বেশি পরিমাণে কথা বলে। দ্য নেম অফ দ্য ডিজাস্টার ইজ অলসো রিলেটেড উইথ উইমেন। আজকে আমরা দেখলাম, আজকে আমরা কি দেখলাম? আজকে হলো, আজকের ন্যাচারাল ডিজাস্টারটার নাম কি? ইয়াস শব্দের অরিজিন নিয়ে আমি বলছি না, একটা বিশেষ অরিজিন থেকে এসছে, কিন্তু এরকম প্রচুর ন্যাচারাল ডিজাস্টার এসছে ইউনাইটেড স্টেটসে, যাকে কিন্তু উইমেনদের নামকরণ অনুযায়ী করা হয়েছে। ফর এক্সাম্পল, ইন দ্য ইউনাইটেড স্টেটস হারিকেনস আর ইউজুয়ালি নেমড ফর দ্য ফিমেল নেম। ক্যাটরিনা, বিখ্যাত হারিকেন, ডিস্ট্রয় করে দিয়েছিল, সুইপিং দ্য নিউ অরলিয়েন্স অ্যান্ড অ্যাটাক দ্য নর্থ ক্যারোলিনা কোস্ট ইন দ্য ভিসিনিটি অফ দ্য ওফিলিয়া। ওফিলিয়া বলে আরেকটা হারিকেনের নাম দিয়েছিল, রিটা বলে একটা হারিকেন এসেছিল, উইলমা আরেকটা হারিকেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু মাথায় রাখতে হবে যে উইমেন ক্যারেক্টারের নাম অনুযায়ী, অ্যাজ এফ দ্য ফিমেল ইজ আটারলি ডিস্ট্রাকটিভ ইন নেচার। অন্যদিকে আমফানি বলো, ইয়াসটা হয়তো অনেকে মনে করতে পারে যে পুরুষের জেন্ডার দিয়ে, কিন্তু বেসিক্যালি যে আয়লা, আয়লা ইজ আ ফিমেল ক্যারেক্টার।
ফলে এসেনশিয়ালি উইমেন মানে একটা এক্সেন্ট্রিক ক্যারেক্টার, উইমেন মানে বুলবুল বলো, ইয়েস, এই প্রত্যেকটাই কিন্তু উইমেন ক্যারেক্টারের নাম বোঝায়। ফলে একই রকম ভাবে আমরা যদি মানে এই শব্দগুলোকে বিভিন্নভাবে ইউজ করি, আমরা দেখবো যে অনেক ক্ষেত্রেই এই এই শব্দের মধ্যে মানে এই যে ন্যাচারাল ডিজাস্টার গুলোর মধ্যে এক ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন প্রথিত। এবার বিভিন্ন শব্দ, ধরা যাক হি ইজ প্রফেশনাল, সে পেশাদার বলতে আমরা বোঝাই হি ইজ আ প্রফেশনাল ম্যান, কিন্তু একটা সময় ইংল্যান্ডে শি ইজ প্রফেশনাল বলতে কিন্তু বোঝানো হতো সি ইজ প্রস্টিটিউট। হি ইজ এ লুজ ম্যান বলতে বোঝাই সে এত নিজের খেয়াল রাখতে পারে না, হি ইজ এ লুজ ম্যান, হি ইজ এ ম্যাড ম্যান। আরে পুরুষ মানেই তো একটু আনঅর্গানাইজড হবে, ব্যাচেলার মানুষ, বাড়িতে নোংরা হয়ে গেছে। শি ইজ এ লুজ ওম্যান বলতে আমরা ক্যারেক্টারলেস ওম্যানকে বোঝাই। হি ইজ ইজি টু গেট অ্যালং উইথ মানে তার সঙ্গে খুব সহজ করে মেশা যায়। শি ইজ ইজি টু গেট অ্যালং উইথ মানে সে সবার জন্য অ্যাভেলেবেল। ফলে এই যে প্রত্যেকটা যখনই হির বদলে শি বসে যাচ্ছে, সে মুহূর্তে কিন্তু পুরো সেন্টেন্সের মানেটাই বদলে যাচ্ছে। বুঝতে পেরেছো? এর ফলেই আমাদের দেরিদা সাহেব যে শব্দটাকে ইউজ করেন সেটা হচ্ছে ফ্যালোগোসেন্ট্রিক। ফ্যালোগোসেন্ট্রিক মানে ফ্যালাস মিনস দ্য মেল organ, the male sexual organ, as if language is essentially located on the male organ. এই যে পাওয়ারফুল মেল অর্গান সিম্বলাইজ করছে ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা সবসময় একটা বিশেষ সেক্সুয়াল অরিজিন পয়েন্ট থেকে অরিজিনেট হয়েছে এবং ভাষা একটা বিশেষ জেন্ডার দ্বারা কন্ট্রোল, এর কথাই বলেছেন। একই রকম ভাবে আমরা ওয়ার্ড ফরমেশনের ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে সেক্সিজম দেখতে পাই। কিরকম? ফর এক্সাম্পল, আমরা although in Britain queen is the monarch, there is no queendom, ফলে কিংডম রয়েছে কিন্তু কুইনডম বলে কোনো শব্দ নেই। কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ, এখন পর্যন্ত কুইন এলিজাবেথ সেকেন্ড রয়েছে, কিন্তু কুইনডম শব্দটা এখনো ক্রিয়েটেডই হয়নি। In politics, the politician is statesman. Besides, all kinds of career belong to men, such as politician ছাড়া আর যত ধরনের ক্যারিয়ার, বিজনেসম্যান, ফায়ারম্যান, পুলিশম্যান, পোস্টম্যান, বাসম্যান, সমস্ত শব্দ ম্যান দিয়ে শেষ। Some words ending with these suffixes like air, or ear contains two gender. অনেক সময় যেগুলো air দিয়ে শেষ হচ্ছে সেগুলো টু জেন্ডার হয়। ফর এক্সাম্পল, টিচার, ডক্টর, প্রফেসর। However, people created a negative suffix s to correspond to these words. অনেক সময় actress, এই নেগেটিভ এস অ্যাকচুয়ালি মানে হচ্ছে লেস, যার মধ্যে কম ক্ষমতা আছে। তাহলে অ্যাক্ট্রেস শব্দটা সেখান থেকে যার অ্যাজ ইফ অ্যাক্টিং করার এবিলিটি কম, সেখান থেকে অরিজিনেট করছে। কাউন্ট থেকে কাউন্টেস, ওয়েটার থেকে ওয়েট্রেস। এইভাবে পরবর্তীকালে কিছু শব্দ নেগেটিভ কনোটেশন বলে শব্দ ক্রিয়েট করা হয়েছে। ফলে বুঝতে পারছো ভাষার মধ্যে এই যে সেক্সিজম খুবই প্রবল। ফলে আমাদের সোসাইটি যখন প্রথম ডেভেলপ করে একটা মেট্রিয়ার্কাল সোসাইটি থেকে ডেভেলপ করে, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রেই পুরুষরা এই ভাষার নিয়ন্ত্রণ বিভিন্ন সময় করার ফলে অনেক ক্ষেত্রেই যেটা ঘটেছে আমাদের এই শব্দের মধ্যে এই সেক্সিজম খুব ভীষণ পরিমাণে ঢুকে পড়েছে। তো কিন্তু আমাদের অবশ্যই আমাদের মানে এটাকে ডিসক্রিমিনেট করতে গেলে কি মেথড নিতে হবে। একটা হচ্ছে অ্যাভয়েডিং দ্য ইউজ অফ অ্যালফাবেটের ক্ষেত্রে এটা হয়েছে, কারণটা হচ্ছে বি ফর বয়, জি ফর গার্ল। রাইট, হ্যাঁ সেটা বলতেই পারো তুমি, ঠিক আছে। এবার বহু শব্দ ব্যাড ওম্যান অর্থে ইউজ করা হয়। স্লাট মিনস আ প্রস্টিটিউট, ট্রট ডেরোগেটরি ওল্ড ওম্যান, হেন নোজি মিডল এজড উইমেন, হ্যাগ আগলি ওল্ড উইমেন, ইত্যাদি ইত্যাদি। এবার আমাদেরকে এটা প্রথম করতে হবে, এলিমিনেশন অফ দ্য সেক্সিজম ইন ইংলিশ is not only the matter of the language itself but also the problem of the human mind. আমরা কেমন করে ভাষাকে ব্যবহার করব। সো এইটাকে ব্যবহার করতে গেলে we need to avoid the use of the him, he or his to replace to gender. ফলে এই him, his এই শব্দগুলোকে আমাদের ইউজ করা বন্ধ করতে হবে এবং they যত পরিমাণে নিউট্রাল জেন্ডার ইউজ করা যায়। So everyone can have a happy life if he keeps positive toward whatever comes. A teacher should be responsible for his student, এরকম শব্দ আমরা ইউজ করি। You must know what your client wants before you give him advice. আমরা বারবার কিন্তু হিম, হার এগুলোকে ইউজ করি, এইগুলোকে ইউজ করার বদলাতে হবে, ঠিক আছে। বদলালেই ফর এক্সাম্পল everyone can have a happy life if he or she
keeps positive toward whatever comes. A teacher should be responsible for his or slash the her students, or এইভাবে স্ল্যাশ দিয়ে ইউজ করা যত পরিমাণে বাড়বে তত পরিমাণে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন কমবে. Besides, we could replace the third person singular with the first and the second person. For example, such as, you must know what your clients want before you give them advice. Them or their could also be used to replace the third person singular. Them বা their কে third person singular দিয়ে replace করা যেতে পারে. ফলে আমরা এটুকু বলতে পারি আবার অনেক সময় নতুন শব্দ ক্রিয়েট হয়েছে. ফর এক্সাম্পল, ক্রিয়েশন অফ দ্য নিউ ওয়ার্ডস লাইক এমএস. তোমরা কোন এমএস শব্দটা দেখবে, এমএস বলতে কিন্তু মিস এবং মিসেস, যিনি বিয়ে করেননি যিনি বিয়ে করেছেন, দু ধরনের মানুষকেই বোঝায় এমএস. তার এক্সাক্ট জেন্ডারের আইডেন্টিটি বোঝা যায় না, ঠিক আছে? those people who do not want to expose their marital status. ফলে it is not gender innateness that cause the inequality between men and the women. ফলে মেন এবং উইমেনদের মধ্যে কোন ধরনের জেন্ডার ইনেটনেস এর ভিত্তিতে, ইনেটনেস মানে তার এবিলিটির মধ্যে জেন্ডার যখন ঢুকে পড়ছে, তার ভিতরে সত্তার মধ্যে ঢুকছে না। তো জেন্ডারের ডিসক্রিমিনেশন আমরা কেবলমাত্র চিরকাল করে আসছি, কারণ আমাদের পেট্রিয়ার্কাল সোসাইটি আমাদের এই ডিসক্রিমিনেশন করতে শিখিয়েছে. So it is not gender innateness that caused the inequality between men and the women in the real life and lower ability of the women than men, but by the environment they are exposed to. যে এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করেছি তার ভিত্তিতেই ডিসক্রিমিনেশন হয়েছে. ইট ইজ দ্য রেজাল্ট অফ দ্য স্ট্রেংথেনিং অফ দ্য ট্র্যাডিশনাল কালচার. আমাদের যে সংস্কৃতি দিনের পর দিন ধরে চলে আসছে, the constraints of the social customs and the construction of the traditional culture, we are supposed to eliminate the phenomenon of the gender discrimination in language, eradicate the concept gender discrimination among the common people, and hope to achieve the equality between men and the women in real society. এর ফলে আমাদের এই ইকুয়ালিটি অ্যাচিভ করতে গেলে প্রত্যেক দিনের ভাষার মধ্যে এই জেন্ডার ডিসক্রিমিনেশনকে আস্তে আস্তে তাড়াতে হবে, এবং সেক্সুয়াল ডিসক্রিমিনেশন, নিউট্রালাইজেশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এইগুলো আমাদের ভাষার মধ্যে করতে হবে. তো এর মাধ্যমেই আমরা একদিন হয়তো এই জেন্ডার ডিসক্রিমিনেশন বদলাতে পারবো. বেশ কয়েকটা এক্সাম্পল রয়েছে, আমি কয়েকটা এক্সাম্পল দিই, যাই তোমরা এক্সাম্পল আরো দিতে পারো খুব বেশি পরিমাণে. ধরা যাক এই যে স্টুডেন্ট অ্যাক্টরস অ্যান্ড অ্যাক্ট্রেসেস উইল পারফর্ম ওথেলো, এর বদলে আমরা বলতে পারি স্টুডেন্ট অ্যাক্টরস উইল পারফর্ম ওথেলো. অ্যাক্ট্রেসেস এর ইউজ করা দরকারই নেই. শি ইজ দ্য ওয়ান অফ দ্য টুডেজ টপ কমেডিয়ানস. কমেডিয়ান, এই যে কমেডিয়ান থেকে কমেডিয়ান, কমেডিয়ান শব্দটা কি আমরা ইউজ করতে পারি অ্যাজ এ জেন্ডার নিউট্রাল ওয়ার্ড. এর ফলে এবার এই যে এরকম শব্দ, ইচ স্টুডেন্ট ক্যান চুজ হিজ অর হার মেজর, এর বদলে আমরা লিখতে পারি ইচ স্টুডেন্ট ক্যান চুজ, এখানে সরি এখানে হিজ এর বদলে হিজ অর হার, হিজ স্ল্যাশ দিয়ে হার এর বদলে আমরা ইউজ করতে পারি হিজ অর হার মেজর. হিজ অর স্ল্যাশ না দিয়ে অর ইউজ করতে পারি. ফর এক্সাম্পল, ইচ অ্যালামনাস অর অ্যালামনা, অ্যালামনা ইজ দ্য ফিমেল জেন্ডার, অ্যালামনি বলা হয়, অ্যালামনি এবং অ্যালামনা. সো ইচ অ্যালামনাস অর অ্যালামনা গেটস আ ভোট. ফলে এইভাবে আমরা আস্তে আস্তে জেন্ডার ডিসক্রিমিনেশনকে আমাদের প্রত্যেক দিনের ভাষা থেকে বদলাতে পারি. আমাদের প্রত্যেক দিনের ভাষায় এই যে ম্যানকাইন্ডকে আমরা ইউজ করি, তার বদলে আমরা পিপল বা হিউম্যানিটি ইউজ করতে পারি, ম্যান পাওয়ার ইউজ করতে পারি, তার বদলে আমরা ওয়ার্ক ফোর্স বা এমপ্লয় ইউজ করতে পারি. টু ম্যান দিস হাউস মানে এই বাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে লোকজন ঢোকাও, তার বদলে টু স্টাফ বা টু রান, টু অপারেট, এই শব্দ ইউজ করতে পারি. ফাদারিং এর বদলে ক্রিয়েটিং বা বিগেটিং বা ফস্টারিং ইউজ করতে পারি. মাদারিং এর বদলে কেয়ারিং বা নার্চারিং ইউজ করতে পারি. ফায়ারম্যানের বদলে ফায়ার ফাইটার ইউজ করতে পারি. পুলিশম্যানের বদলে পুলিশ অফিসার ইউজ করতে পারি. পোস্টম্যানের বদলে পোস্টাল ক্যারিয়ার ইউজ করতে পারি. চেয়ারম্যানের বদলে চেয়ার বা চেয়ার পারসন ইউজ করতে পারি. ফলে এইভাবে আমাদের জেন্ডার নিউট্রাল শব্দ যত বেশি পরিমাণে আসবে তত পরিমাণে উই ক্যান অ্যাভয়েড দ্য জেন্ডার বায়াস ইন রাইটিং. সো জেন্ডার, আজকে আমরা এই ক্লাসে যে দুটো টপিক বললাম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন আর একটা হচ্ছে আউটগ্রোয়িং জেন্ডার বায়াস. এর ফলে আমাদের মোটামুটি সিলেবাসের একটা বড় অংশ আমরা মোটামুটি পড়ে ফেললাম. আমরা এবার দেখে নিই আমরা মোটামুটি কতটা পড়ে ফেললাম, তাহলে আমরা বুঝতে পারবো. এই যে এই সেমান্টিক চেঞ্জ, স্ট্যান্ডার্ডাইজেশন এবং আউটগ্রোয়িং জেন্ডার বায়াস, এই তিনটে আমরা পড়ে ফেলেছি. অলরেডি ল্যাটিন, ফ্রেঞ্চ, স্ক্যান্ডিনেভিয়ান, এই পুরো সেকশনটা পড়ে ফেলেছি.
আমরা পরের ক্লাসে ইন্ডিয়ান ইংলিশ এবং আমেরিকান ইংলিশ পড়ে ফেললে মোটামুটি ওয়ার্ড ফরমেশন আর বাইবেল ছাড়া আমাদের কিছু বাকি থাকবে না। সরি, শেক্সপিয়ারও আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে? ফলে ইন্ডিয়ান আমেরিকান ওয়ার্ড ফরমেশন এবং বাইবেল এই চারটে বাকি আছে, 2 থেকে 3টে ক্লাস আমাদের লাগবে এই পুরো জিনিসটাকে শেষ করার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর টাইম এন্ড পেশেন্স এন্ড অ্যাটেনশন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন্স? কোনো প্রশ্ন নেই? স্যার বলছি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, রাইট, মানে সেটা কি কোনো মানে কোনো টার্ম আছে, মানে আঞ্চলিক একটা ভাষা ইউজ হয় যেটা আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারো। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এবার এর অনেক টার্ম হয়। রিজিওনালেক্ট বলে। এথনোলেক্ট হচ্ছে একটা স্পেসিফিক যখন এথনিক কমিউনিটির জন্য ভাষা ব্যবহার করা থাকে, এথনোলেক্ট বলে। ডায়ালেক্ট মানে একটা এন্টায়ার ডিস্ট্রিক্টের বা একটা এন্টায়ার বড় অঞ্চলের লোক যখন কথা বলে থাকে ডায়ালেক্ট বলা হয়। ইডিওলেক্ট মানে তোমার ইন্ডিভিজুয়াল ইউজকে বলা হয়। এগুলো প্রত্যেকটাই নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটিকে যখন ইউজ করো। আর যখন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি তাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। এর কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি বলা যায়, বা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কাও বলতে পারো, কিন্তু এর আলাদা করে কোনো টার্ম নেই বেসিক্যালি। ঠিক আছে স্যার। ফেমিনিজম আর একটা কি টার্মটা পোস্ট কলোনিয়াল, এগুলো কি কালচারাল স্টাডিজ এর মধ্যে ধরা হয়? অবশ্যই এগুলো মানে প্রত্যেকটাই কালচারাল স্টাডিজ এর মধ্যে ফেলা হয়। ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম, মার্কসিজমকেও তো কালচারাল স্টাডিজ এর মধ্যে ফেলা হয়। এগুলো প্রত্যেকটাই কালচার স্টাডিজ এর মধ্যে পার্ট। তোমরা যা পড়ছো লিটারেচারের একটা বড় অংশ প্রত্যেকটাই কালচারাল স্টাডিজ এর পার্ট। ওই জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের নাম ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড কালচার স্টাডিজ, তোমরা জানো। তোমরা যে পরবর্তীকালে যে ডিপার্টমেন্টে এমএ করতে চলেছো, যদি এমএ করো আর কি একটা বড় অংশ, তাহলে তার নামই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড কালচার স্টাডিজ। বেশ, আর কোনো প্রশ্ন? বেশ, আর কোনো প্রশ্ন না থাকে আমি রেকর্ডিংটা তাহলে অফ করছি, ঠিক আছে?